এখান থেকে, আর এখানে যদি না পাই আমরা অবশ্যই কোথায় পাবো, স্টার্ট মেনুতে গিয়া অল অ্যাপসের ভিতরে মাইক্রোসফট অফিস থেকে আমরা পাবো এটা, তাই না? মাইক্রোসফট অফিস, এই যে এক্সেল, ঠিক আছে, ওকে। আচ্ছা, গতকাল আমরা তেমন কিছু বলিনি আসলে, শুধু এতটুকু বলছি যে মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে লেখালেখির সফটওয়্যার, এক্সেল হলো হিসাব নিকাশের সফটওয়্যার, ঠিক আছে। এক্সেল কিসের সফটওয়্যার? হিসাব নিকাশের, হ্যাঁ। এবং এক্সেলের মধ্যে থাকে শুধু টেবিল, টেবিলের ভিতরে কলামগুলো এ বি সি ডি এইগুলো নামকরণ দিয়ে করা থাকে, আর রোগুলো 1 2 3 এই নাম দিয়ে নামকরণ করা থাকে। তো সে অনুযায়ী প্রত্যেকটা সেলে একটা নাম দাঁড়ায়। যেমন এই সেলটার নাম কি? F14, এফ হচ্ছে কলামের নাম, রো এর নাম হচ্ছে 14, তাহলে এই সেলটা একটা নাম আসে, সেটা হচ্ছে কি F14। এই সেলটা একটা নাম আসবে, নাম কি? J5, এইটার নাম K14, ঠিক আছে। এবং দেখেন প্রত্যেকটা নাম কিন্তু এখানে লেখা আছে, এইটাকে নেম বক্স বলে, অর্থাৎ যে সেলটা আপনি আছেন সেই সেলের নামটা এখানে লেখা থাকবে। G8 নাম্বার সেল, এখন কোনটা? ওয়েট, এখন 23, ঠিক আছে। অর্থাৎ এল নাম্বার কলাম এবং 23 নাম্বার কি রো। এবং আমরা শীটের কথা বলছিলাম, ডিফল্ট আকারে 3টা শীট থাকে, কয়টা? 3টাই। আমি এই যে মাইক্রোসফট এক্সেল ওপেন করছি, কয়টা শীট ওপেন আছে এখানে? 3টা। কয়টা ওপেন আছে দেখেন? 3টা, এই যে 2 3, এরপর তো শীট নাই আছে, এরপর আমাদের প্লাস দিয়ে দিয়ে এখান থেকে বাড়াইতে হবে, এখানে একটা প্লাস আইকন দেবো আর বাড়বে নতুন, ঠিক আছে। আচ্ছা, আবার এগুলো আমরা রিনেম করা শিখছিলাম, ভিন্ন নাম দেওয়া শিখছি, তাই না? তাহলে ডিফল্ট আকারে কয়টা শীট ওপেন থাকে? এটা কিন্তু পরীক্ষায় আসে কোশ্চেনগুলো, ঠিক আছে। এরপর আমরা দেখেন উপরে এই যে অংশগুলো, যেমন ক্লিপবোর্ড গ্রুপটা, এটা আমরা জানি, ফন্ট গ্রুপটা আমরা পারি, তাই তো। অ্যালাইনমেন্টও আমরা এই বিষয়গুলো পারি, ওকে। এরপর এখান থেকে হচ্ছে আমরা কিছু পড়াশোনা করব, আর ফাইলের ভিতর থেকে আমরা সেভ অপশন, তারপরে আদার্স যে অপশনগুলো, এগুলো সবই আমাদের জানা, ওয়ার্ড থেকে শিখছি, তাই না? তো এখানেও কিন্তু আমাদের অবশ্যই ডকুমেন্ট সেভ করতে হবে, ওয়ার্ডে যেভাবে করছি এখানেও ডকুমেন্ট সেভ করতে হবে, ওকে। কালকে আমরা মাউসের 3টা পয়েন্টের কথা শিখছি, বা 3টা অবস্থা, হ্যাঁ। 3টা অবস্থা কি কি ছিল মনে আছে? হ্যাঁ, এই যে মোটা একটা প্লাস, এই একটা অপশন, তারপরে এই যে সিলেক্ট করা থাকবে যে সেলটা, এটার বর্ডারে যদি ধরি তাহলে এই একটা অপশন, চারদিকে 4টা তীর চিহ্ন, আর এই যে ছোট একটা বক্স, এটার উপরে যদি ধরি তাহলে ছোট একটা প্লাস চিহ্ন। এই কয়টা অবস্থান মাউসের? 3টা। তো এই যে অবস্থাটা, এইটা মূলত একটা সেলকে সিলেক্ট করে, যেইটার উপর ক্লিক করবো ওই সেলটা কি হবে? সিলেক্ট হবে। আমি এভাবে ধরবো, সিলেক্ট হবে, এদিকে ধরবো, এভাবে সিলেক্ট হবে, ঠিক আছে। মাইক্রোসফট ওয়ার্ডে এক জায়গায় ক্লিক করার পরে কার্সর আসতো, ওখানে আমরা লিখতাম, আর এখানে এক জায়গায় ক্লিক করার পরে ওই সেলটা সিলেক্ট হবে, সেখানে আমরা লিখবো, এভাবে লিখবো, বুঝতে পারছি? আচ্ছা, এরপর যে অপশনটা আসে, এই যে অপশনটা, বুঝতে পারছি? এই যে অপশনটা মাউসের চারদিকে 4টা তীর চিহ্ন, এই অপশনটার নাম হচ্ছে মুভ। নাম কি এটার? মুভ। অর্থাৎ এইটা আমরা মনে করেন এই লেখাটা এই সেলে হওয়ার কথা, কিন্তু আমরা লিখে ফেলছি এখানে, হয়তো এখানে বড় একটা লেখা আছে, ঠিক আছে। আবার এখানে লিখবো, তার চেয়ে আমরা কি করতে পারি, এখান থেকে এটা মুভ করে এখানে বসাই দিতে পারি, ঠিক আছে। এখান থেকে সরাইয়া আমরা এখানে নিয়ে আসতে পারি, বুঝতে পারছি? মুভ। আর এই যে কর্নারের যে অপশনটা, এইটার কি কাজ ছিল? সিলেক্ট করে না, সিলেক্ট তো এইটা করে ভাই, এইটা সিলেকশন, কপি করে, ঠিক আছে। এই যে, বা এক্সটেন্ড করে, এক্সটেন্ড মানে কি? বৃদ্ধি করা। এক্সটেন্ড শব্দ অর্থ কি? বৃদ্ধি করা। আর কপি মানে কি? কপিও সেম, যেটা লেখা আছে ওইটা কপি করবে। তো কর্নারটা ধরে যদি আমি টান দিয়ে এদিকে কপি হইলো, ঠিক আছে। আবার এই সব কয়টা সিলেক্ট করা আছে, এখন যদি টান দিয়ে এদিকে কপি হবে, বা একটা সিলেক্ট করা, এটা টান দিলে ওই একটা কপি হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা সিরিয়াল নাম্বার লেখা শিখছিলাম না, 1 2 3 এভাবে, হ্যাঁ। 1কে যদি আমি কপি করি তাহলে কি আসবে? 1ই আসবে। এখন যদি সিরিয়াল লিখতে চাই তখন কি করতে হবে? ওকে সিরিয়ালটা বুঝাই দিতে হবে, হ্যাঁ। কীভাবে বুঝাবো? 1 এর পরে 2 লিখলাম, হ্যাঁ, তাহলে হ্যাঁ, 2টাকে সিলেক্ট করলে তখনও বুঝবে। 1 এবং 2 এর মাঝখানে যেহেতু 1 গ্যাপ, গ্যাপ কত? 1, এই জন্য 2 এর সাথে ও আবার 1 যোগ করে পরের সংখ্যাটা লিখবে, তারপরে আবার পরের সংখ্যাটা লিখবে, ঠিক আছে। এবার পরের সংখ্যা লিখবে, এরকম। আবার আমি যদি এইরকম লিখি 5, এইটা যদি লিখে দেই তাহলে ও আবার কি বুঝবে যে মাঝখানে এতটুকু গ্যাপ আছে, তাহলে প্রত্যেকটা এইভাবে গ্যাপ রাখবে, 3 করে গ্যাপ রাখছে, বুঝতে পারছি? আচ্ছা, আর কি কি দেখছিলাম আমরা কালকে?
কি লেখা আসছে এখানে? হ্যাঁ, এই যে বুঝতে পারছি। আচ্ছা, এখন আমরা একটু আসবো ক্যালকুলেশনের ভিতরে। আমরা কিছু যোগ বিয়োগ করব। হ্যাঁ, তো মূলত দেখেন এতক্ষণ আমরা এই সেলের ভিতরে যা কিছু লিখছি সবগুলো ছিল জাস্ট প্লেন টেক্সট, মানে শুধু টেক্সট ছিল, এখানে কোনো হিসাব নিকাশের কোনো কারবার ছিল না। ছিল, আপনি এখানে লেখেন 25 যোগ 25 যোগ করে 50 নামানোর কথা না? কথা তো, কিন্তু ও কিন্তু 50 নামাইতেছে না, কারণ এটা ওর কাছে কি, এটা প্লেন নর্মাল একটা টেক্সট, জেনারেল একটা টেক্সট। কিন্তু ওকে দিয়ে যদি হিসাব করাইতে হয়, তাহলে আপনি যা হিসাব করতেছেন ওইটা আগে একটা ইকুয়াল দিতে হবে। কি দিতে হবে? ইকুয়াল দিতে হবে। ইকুয়াল দিয়ে আপনি যদি কোনো কিছু লেখেন তখন ওইটা কি করবে, ওইটা হিসাব করে ফেলবে। ঠিক আছে, যেমন আমরা যদি লিখি যে 15 যোগ হয়েছে আপনার কত, 15 সমান কত হবে, 30। তাহলে ওইটা কীভাবে লিখে, 15 যোগ 15, তারপর ইকুয়াল দিয়ে আমরা 30 লিখি না? তা এখানেও ইকুয়ালটা, হ্যাঁ, এখানে আগে ইকুয়ালটা দিলেই বুঝবে যে এটা কি করতে হবে। আমি যদি যোগ করতে বলি যোগ করবে, বিয়োগ করতে বলে বিয়োগ করলে, ঠিক আছে, গুণ করতে বলে গুণ করবে, এভাবে। তাহলে আমাকে কি করতে হবে, আগে একটা ইকুয়াল সাইন দিতে হবে। এরপর আমি লিখলাম 12 যোগ 15 কত হয়েছে, ও 12 যোগ লেখা হয় না, আমি এখানে এন্টার দিয়ে ফেলছি। 12 যোগ 15 এন্টার, কত আসছে এখানে, 27। এবং এই যে ভিতরে যে লেখাটা এইটা হলো অ্যান্সার, আর লেখাটা কোথায় আছে, এখানে উপরে। নাম কি এই জায়গাটার, ফর্মুলা বার। বলছিলাম কালকে ফর্মুলা বার, অর্থাৎ আমরা নর্মালি এইখানে যে টেক্সটটা দেখতেছি এখানেও সেমই দেখতেছি, কিন্তু যেই আমরা কোনো একটা ক্যালকুলেশন করব, মূলত আমাদের এখানে কাজ তো ক্যালকুলেশনের। তো যখনই আমরা কোনো ক্যালকুলেশন করব তখন এইটা দেখবো অ্যান্সার সেলের ভিতরে, এইখানে দেখবো কি ফর্মুলা। বুঝতে পারছি? ওকে, তাহলে দুইটা সংখ্যা আমরা যোগ করতে পারতেছি। হ্যাঁ, আমরা যদি একাধিক সংখ্যা যোগ করি তখন কি করব, ইকুয়াল দিয়ে যা যা আমাদের যোগ করা দরকার আমরা যোগ করব। ঠিক আছে, যতগুলো সংখ্যা মন চায় যোগ করব। এই যে সবগুলোর যোগফল আমার এখানে বের হইল 25। হ্যাঁ, এন্টার দিবেন, এন্টার। এই যে 25 পর্যন্ত এসে আমি একটা এন্টার প্রেস করছি। বুঝতে পারছি? ঠিক আছে, ওকে। এখন দেখেন এরকম ছোট ছোট যোগ তো আমরা ক্যালকুলেটরেই করতে পারি, সেখানে তো কম্পিউটার দরকার নাই, আছে। তো আমরা এখানে কি করব, আমাদের এখানে দেখেন 25 26, আচ্ছা যাই লেখা ছিল আমরা এইখানে একটু দেখি, আগে কিছু সংখ্যা আমরা লিখি। এই যে আমাদের এখানে কিছু সংখ্যা আছে, তাই না? এখন দেখেন এখানে কিন্তু আমরা এইভাবে লিখতে পারতাম, ইকুয়াল দিয়ে এইখানে যেটা করছি আমরা এই সবকটা কি করছি, যোগ করছি, তাই না? তো আমরা কিন্তু এখানে সেরকম করতে পারি, কিন্তু আমরা এখন আর এভাবে সংখ্যা যোগ করব না, আমরা যোগ করব সেলের যোগ করব। কিসের যোগ করব, সেলের। অর্থাৎ একটা সেলের সাথে আরেকটা সেল কি করব, যোগ করব। এই সেলটার সাথে এই সেলটা যোগ করব। আমি যদি এখানে 25 চেঞ্জ করে 250 বানাই দিই, দেখবেন যোগফলটা কি হয়ে যাবে, অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এখানে হচ্ছে আমরা টোটালটা বের করব, TOTAL টোটাল। ইকুয়াল দিতে হবে ফার্স্টে, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, ক্যালকুলেশন মানে ফার্স্টে কি, ইকুয়াল। এখন আমরা এই সেলগুলো যোগ করব, এইটা প্লাস এইটা প্লাস এইটা। দেখেন এখানে আমাদের শুধু প্লাসটা আমি হাত দিয়ে দিচ্ছি, আর এখানে কিন্তু সেলের নাম লেখা উঠতেছে। L9 কোনটা, এইটা। পরে L10 কোনটা, এইটা, তাই তো? পরে এইটা হচ্ছে L11 প্লাস 12 এন্টার। দেখেন 192 যোগফল। ঠিক আছে, এবং এখানে ফর্মুলা বারে কি দেখাইতেছে, L9 L10, অর্থাৎ সেলগুলো বলতেছে যে আমার এই সেলগুলো এখানে কি হয়েছে, যোগ হয়েছে। তো এখন আমি এখান থেকে 25 এর পরিবর্তে 500 লিখে দিলাম। দেখেন যোগফল কি চেঞ্জ হয়েছে, হয় না? 192 থেকে 467 হয়েছে। ঠিক আছে, আমি এইখানে এটা 0 লিখে দিলাম, 0 একদম। দেখেন 167, এটাও 0, শুধু 36। ওকে, এখানে 36 আর 36 কত হয়েছে, 72। তাহলে আমাদের সেল হিসাব করে সুবিধাটা পাইছেন, কারণ এইখানে যখন আপনি এই সেল কয়টা যোগফল এখানে বের করতেছেন তখন এই সেলগুলো আপনি যে কোনো সময় ব্যবহার করতে পারতেছেন, তাই না? এখানে শুধু সংখ্যাগুলো চেঞ্জ করে আপনি আপনার মতো সংখ্যা বসাই দেন, তখন কি হবে, অটোমেটিক্যালি এখানে যোগফলটা বের হবে। বুঝছি? আচ্ছা,
এখন দেখেন আমরা বিয়োগ করব, তাই তো? দুইটা সেলকে আমরা এখন কি করব? বিয়োগ করব। মনে করেন এখানে সংখ্যা দেখা আছে, এই যে এই দুইটা সেলকে বিয়োগ করব। তখন আমরা কি করব? ইকুয়াল কি লিখব বলেন? এই সেলটা মাইনাস এইটা, এন্টার। কত বের হয়েছে? 329, 3 3 6। এখন কত বের হবে? ঠিক আছে, ক্যালকুলেশন। হ্যাঁ, আচ্ছা এখন আমরা একটু ভাগে গুণে আসব। তাহলে এখানে আমাদের মনে করেন 6 আছে, নিচে হচ্ছে 3, 3 6 কত? 18, 18 না? তাহলে ইকুয়াল এই সেলটা গুণ, গুণ হচ্ছে আপনার স্টার সাইন, নিউমেরিক কি এর মধ্যে স্টার একটা চিহ্ন আছে, ডান সাইডে নিউমেরিক কি আপনাদের, ঠিক আছে? ওখানে কি আছে? প্লাস মাইনাস স্টার এবং স্ল্যাশ, পাইছেন? আপনাদের কিবোর্ডে দেখেন ডান সাইডে, হ্যাঁ 9 এর উপরে এখানে প্লাস আছে, মাইনাস আছে, স্টার একটা চিহ্ন আছে, আর একটা কি ভাগ চিহ্ন স্ল্যাশ চিহ্ন আছে। তো ওইটা হচ্ছে ভাগ, আর স্টারটা হলো গুণ, মাইনাসটা তো মাইনাস, প্লাসটা প্লাস। বুঝতে পারছি? তাহলে আমরা গুণ করব কিভাবে? এই সেলটা স্টার সাইন দিলাম, এইটা এন্টার, 318 হলো। আবার 6 কে ভাগ দেব 3 দিয়ে, আমরা এইখানে রেজাল্টটা বের করি। ইকুয়াল এইটা ভাগ এটা 2। বুঝতে পারছি? এখানে কি লিখছি আমি দেখেন তো, P9 ভাগ P10, অর্থাৎ P9 কোনটা ছিল? এইটা। P10 কোনটা ছিল? এইটা। তাহলে 3 দিয়ে 6 কে ভাগ দিয়েছে, কত বের হয়েছে? 2। এখানে কি করছি? P9 এর সাথে P10 গুণ দিয়েছে, এটা হচ্ছে P9 নাম্বার সেল, তাই তো? আর এটা কি P10 নাম্বার, তাহলে 318 বের হলো। এখানে কি করছিলাম বলেন? কি করছিলাম এখানে? এইটা দেখে বলেন। বিয়োগ করছে, তাই তো? এটা থেকে এটা বিয়োগ করছে, আর এখানে কি করছে? যোগ করছে। ওকে, তাহলে আমরা যখন এভাবে কাজ করব তখন আমরা কি করব? এভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করতে হবে। তো আমরা যোগ বিয়োগ মূলত এভাবে করব না, আমরা আরো একটু অ্যাডভান্স লেভেলে যাব। বুঝতে পারছি? আচ্ছা, কিভাবে? আমরা এতক্ষণ যেটা ইউজ করছি এটার নাম হচ্ছে ফর্মুলা। নাম কি এটার? ফর্মুলা। আমরা আরো ইজি ভাবে যোগ করার জন্য আমরা ইউজ করব ফাংশন। কি ইউজ করব? ফাংশন। এবং ফাংশনের স্ট্রাকচার হচ্ছে ফর্মুলার মতো একটা ইকুয়াল সাইন থাকবে। মার্কারটা আছে কাছে? দেখেন তো আপনাদের আশেপাশে মার্কারটা আছে কিনা। নাই? ওকে, ফর্মুলার মতো আমাদের একটা ইকুয়াল সাইন থাকবে, ঠিক আছে? ইকুয়াল সাইনের পর আমাদের ফাংশনের স্ট্রাকচার হচ্ছে ইকুয়াল ফাংশন নেম, আমি ফান নেম লিখলাম, হ্যাঁ, ফাংশন নেম ব্র্যাকেট স্টার্ট রেঞ্জ ব্র্যাকেট ক্লোজ। এটা হলো আপনাদের ফাংশনের স্ট্রাকচার। এই যে এভাবে ইকুয়াল ফাংশনের নাম ব্র্যাকেট স্টার্ট রেঞ্জ ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে? আপনাদের এত কিছু মনে রাখতে হবে না, আপনারা এতটুকু শুধু মনে রাখবেন যে ব্র্যাকেটের মধ্যে কিছু একটা থাকবে আর ব্র্যাকেটের বাইরে একটা কিছু থাকবে, একটা ইকুয়াল থাকবে, ব্র্যাকেটের বাইরে এখানে একটা লেখা থাকবে আর এখানে একটা লেখা থাকবে। এতটুকু তো মনে রাখতে পারবেন? পারবেন না? এটা হচ্ছে কি ফাংশনের স্ট্রাকচার। আমরা অনেক ফাংশন ইউজ করব, সবগুলো ফাংশনে আমরা কি করব? এই স্ট্রাকচার ব্যবহার করব। আর নর্মাল যদি ফর্মুলা ইউজ করতে চাই, যেমন একটার সাথে একটা যোগ করব, তখন তো ব্র্যাকেটের আর দরকার নাই, আছে? তখন আমরা কি করব? প্রত্যেকটা সেল সিলেক্ট করব, যোগ হলে যোগ চিহ্ন দেবো, বিয়োগ হলে বিয়োগ চিহ্ন দেবো, যেটা দরকার ওইটা দেবো। বুঝছি? আচ্ছা, আর ফাংশনের ক্ষেত্রে স্ট্রাকচারটা কি? ইকুয়াল ফাংশনের নামটা আসবে প্রথমে, তারপরে আমি কতটুকু জায়গার মধ্যে কাজটা করতে হবে, যখন যোগ করব তখন এই এরিয়াটা সিলেক্ট করে দিতে হবে। এইটাই হলো রেঞ্জ, সেটা আমাদের কোথায় থাকবে? এই ব্র্যাকেটের ভিতরে থাকবে। বুঝতে পারছি? তাহলে এইটাই কি ফাংশনের স্ট্রাকচার। ইকুয়াল ফাংশনের নাম এখানে থাকবে, ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট রেঞ্জ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে? আচ্ছা, কথাবার্তা বললেন আপনারা একটু। আচ্ছা, তাহলে আমরা ওই অনুযায়ী প্রথম হচ্ছে যোগ করব, ফাংশন দিয়ে যোগ করব। তো যোগে যে ফাংশন ওটার নাম হচ্ছে সামেশন। নাম কি? সামেশন। এবং ফাংশনটা যখন আমরা লিখি এখানে শর্টে আমরা সাম ইউজ করি, SUM, ঠিক আছে? তাহলে ইকুয়াল SUM সাম স্টার ব্র্যাকেট, এই যে আমরা নামটা দিয়েছি দেখেন SUM সাম, এটা কি ফাংশনের কি? এটা ফাংশনের নাম,
ঠিক আছে, ফাংশন নেম বলছিলাম না ফার্স্টে, ফাংশন নাম। যোগের জন্য আমরা সাম ইউজ করব, ঠিক আছে, গুণের জন্য মাল্টিপল ইউজ করব, ঠিক আছে, এরপরে গড়ের জন্য অ্যাভারেজ ইউজ করব। তারপর আরো অনেকগুলো ফাংশন আছে, এক একটা কাজের জন্য এক একটা। গণনার জন্য কাউন্ট ইউজ করব, প্রত্যেকটার জন্য আলাদা ফাংশন আছে। তো আমরা যোগের জন্য যে ফাংশনটি ইউজ করব ওই ফাংশনের নাম কি? সাম। সাম, ঠিক আছে, তাহলে ইকুয়াল সাম স্টার ব্র্যাকেট, তারপর আমাদের নাম্বারগুলো চাইতেছে। আমরা যে কোনো ফাংশনে এই স্টার ব্র্যাকেট পর্যন্ত আসার পরে ও আমাকে স্ট্রাকচারটা দেখাই দেবে, ফাংশনের স্ট্রাকচার দেখাই দেবে। আমি ব্র্যাকেটটা কাটি, দেখেন এখন পর্যন্ত কিন্তু দেখাই দিচ্ছে না, দেখাচ্ছে। আমি যে ফাংশনটা নিয়ে আসলাম তখন কি হয়েছে, এখানে নাম্বার 1 নাম্বার 2, অর্থাৎ ও আমাকে নাম্বারগুলো চাইতেছে যে আমি যে যোগ করব সে নাম্বারগুলো কোথায় আছে, ঠিক আছে। তো আমার নাম্বারগুলো তো সব এক জায়গায় রাখা আছে, মনে করেন এইটাও আমার নাম্বার, এইটাও নাম্বার, ঠিক আছে, 6 3 এগুলো হচ্ছে আমার নাম্বার। তখন কি করব, এইটা সিলেক্ট করলাম, কয় নাম্বার সেল? L9, ঠিক আছে। তারপরে এইটা সিলেক্ট করলাম, এইটা এইটা, দেখেন প্রত্যেকটা কিন্তু আমাকে দেখাইতেছে। আমি এখন কয় নাম্বার সিলেক্ট করছি? 5 6 নাম্বার দেখেন সিলেক্ট করার পরে 6 নাম্বার এই যে বোল্ড হয়ে যাইতেছে, ঠিক আছে। তারপর আবার সিলেক্ট করার পরে কমা দিয়ে বোল্ড, প্রত্যেকটা মাঝে কিন্তু আমরা কমা দিছি, খেয়াল করছেন? কমা আমি এখান থেকেই দিছি, কিবোর্ড থেকে কমা দিয়ে দিছি, প্রত্যেকটা সেল সিলেক্ট করছি। এরপর মনে করেন এইগুলো আমি সিলেক্ট করে দিলাম, ওকে। এই সেলটা সিলেক্ট করলাম, এইটা এইটা, লাস্টেরটা কমা হবে না, লাস্টে কি হবে? ব্র্যাকেট ক্লোজ, এন্টার। সব কয়টা যোগফল এখানে আসছে। এই যে কোন কোন সেলগুলো যোগ করছি সেই যোগফল কিন্তু আমরা এখানে পেয়ে গেছি, বুঝতে পারছি? তাহলে এই হচ্ছে আমাদের ফাংশনের মধ্যে যখন আসছে তখন আমরা কি করব, ইকুয়াল দেব, ফাংশনের নামটা দেব, আর রেঞ্জ, রেঞ্জ বলতে কোন কোন নাম্বারগুলো থাকবে সেই নাম্বারগুলো আমরা এখানে দিয়ে দিচ্ছি, বুঝতে পারছি? এখন দেখেন আমরা যোগ এভাবেও করব না, আরো শর্টে নিয়ে আসবো। আমরা যোগটা কি করব, আরো শর্ট করে ফেলবো। এখন আমরা যখন যোগ করব এক জায়গায় তখন আমাদের লেখাগুলো তো এক সিরিয়ালেই থাকবে, এক জায়গা থেকে থাকবে না। এইভাবে তো এই দূরে দূরে থাকবে না, এই চারটা যেভাবে দূরে ছিল এইভাবে কি থাকবে? থাকবে না, ঠিক আছে। তো এইগুলো আমরা একটু কেটে দেই। এই যে এখন দেখেন এই কয়টা সিলেক্ট আছে, হ্যাঁ। তো এই কয়টাকে আমরা একত্রে সিলেক্ট করে ফেলবো, ব্যাক স্পেস দিলাম, শুধু এই যে ব্র্যাকেট স্টার্ট ব্র্যাকেট পর্যন্ত আসছে। এখন ও আমাকে তো নাম্বার 1 নাম্বার 2 এরকম চাইছে, আমরা এরকম দেবো না, আমার কাছে 5টা নাম্বার আছে, 5টাই ওকে একসাথে দিয়ে দেবো, বুঝতে পারছি? কীভাবে দেবো, এই যে ব্র্যাকেট স্টার্টের পরে এসে এখানে সিলেক্ট করবো, সবগুলো শুধু সিলেক্ট করে দেবো। তাহলে ও কী বলছে, L9, L9 কোনটা ছিল? উপরেরটা। L14 কোনটা ছিল? নিচেরটা। তো L9 কোলন L14, এই কথা মানে হয়েছে L9 থেকে শুরু করবে, L14 পর্যন্ত যাবে, যে কয়টা পাবে সব কয়টা কি করে দেবে, যোগ করবে। এখন L9 আর L14 এটা তো একই কলামের। আপনার মনে করেন এই কলামে লেখা আছে, এই কলামেও আছে, এই কলামেও আছে, তখন আপনি কি করবেন? এখনো কত লাগছে L9 থেকে? N14, N কোনটা? এইটা, N14 হচ্ছে এই সেলটা, আর L9 কোনটা? এইটা, এইটা থেকে এইটা, ঠিক আছে। মানে আপনার এই হোয়াইট বোর্ডের এইটা মনে করেন একটা কলাম, এইখানে একটা কলাম, এইখানে, তাহলে ওইটা থেকে যদি এইটা ধরেন তাহলে শুধু এই কলামে এই কয়টা ধরা হলো। যদি ওই থেকে এই পর্যন্ত ধরেন তাহলে মাঝখানে যে কলামগুলো আছে সবগুলো কিন্তু আসে ওই মাথা থেকে এই মাথা, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত, ঠিক আছে। তাহলে এইভাবে হচ্ছে আমরা রেঞ্জটা সিলেক্ট করে দেবো, সিলেক্ট করার পর ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার প্রেস করব। কত আসছে? 72। আমি এখানে কয়টা সেল যোগ করছি বলুন তো? এই থেকে শুরু করে এই সেলটাও কিন্তু এর মধ্যে আছে, তাই না? তাহলে আমি এখানে কিছু একটা সংখ্যা লিখি, দেখেন চেঞ্জ হয় কিনা। যে 97 চেঞ্জ হয়েছে। আমি এখানে যদি লিখি 297 চেঞ্জ হয়েছে। এখানে কিছু সংখ্যা লাগবো, 551 হয়েছে, এখানে 1551। তার মানে আমার কিন্তু এখানে সব কয়টা সেল যোগ করা, এই সেল কয়টা আমি এখানে একত্রে যোগ করছি, বুঝছি? আপনার কাছে যখন এরকম অনেকগুলো নাম্বার থাকবে, মনে করেন আপনি গত মাসে আপনার কোম্পানিতে কত সেল হয়েছে, ঠিক আছে, কিভাবে হিসাব করবেন? আপনার তো সেই যে পরিমাণ টাকা সেল হয়েছে সেটা তো আপনার একটা কলামেই আছে, একটা কলামের উপর থেকে অনেক দূর পর্যন্ত আছে, মনে করেন কয়েকশো পর্যন্ত নিচে নামছে, তাই না? রো লাস্টের রোটা এসে আপনি কি করবেন, এই রোটা এসে ইকুয়াল দিবেন, জাস্ট ইকুয়াল সাম লিখবেন, ব্র্যাকেট স্টার্ট করবেন, এই থেকে শুরু করে উপরে যে পর্যন্ত ছিল সবগুলো সিলেক্ট করে দেবেন, সিলেক্ট করে জাস্ট ব্র্যাকেট ক্লোজ, দেখবেন সবগুলো যোগফল বের হয়েছে, ঠিক আছে। এখানে যে সংখ্যাগুলো যেখানে যা ছিল যোগফল বের হয়ে যাবে, বুঝতে পারছি?
তাহলে আমরা যোগের ক্ষেত্রে যে ফাংশনটা ইউজ করব এই ফাংশনের নাম কি? সামেশন। ঠিক আছে, ফাংশনের স্ট্রাকচার কি? ইকুয়াল কে বলবে? হ্যাঁ, ইকুয়াল সাম ব্র্যাকেট স্টার্ট ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, তারপর রেঞ্জ বলবেন। ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট রেঞ্জ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। বুঝতে পারছি? আচ্ছা, আর ফাংশন স্ট্রাকচার কি? এটা তো সাম ফাংশন স্ট্রাকচার বলছেন। যদি কমন ভাবে বলে যে কোনো ফাংশন স্ট্রাকচার কি? ইকুয়াল, হ্যাঁ, ফাংশন নেম ক্লোজ। ঠিক আছে, তো সব জায়গায় যে রেঞ্জ থাকবে এমন না, মূলত আমরা ফাংশনের নামটা দেব, ব্র্যাকেট স্টার্ট করব, তারপরে এক একটা ফাংশনে এক এক রকম বিষয় থাকবে, যেমন কোনোটা রেঞ্জ থাকবে, কোনোটা ক্রাইটেরিয়া থাকবে, এরকম আরো অনেকগুলো জিনিস থাকে। ঠিক আছে, তো যা কিছুই থাকুক কেন আমরা হিসাব নিকাশ যেটা করবো ওইটা ব্র্যাকেটের মাঝখানে থাকবে, আর ফাংশনের নামটা শুধু ব্র্যাকেটের আগে থাকবে। এটাই হচ্ছে ফাংশনের স্ট্রাকচার। বুঝতে পারছি? ওকে, তাহলে এরকম হচ্ছে আমাদের আরো অনেকগুলো ফাংশন আছে, আমরা সবগুলাই কি করব, ফাংশন ব্যবহারটা শিখবো আস্তে আস্তে। হ্যাঁ, ওকে। আর হচ্ছে আপনাদের এই যে ফরম্যাটিং জিনিসটা তো আমি বলছি, তাই না, যে ফরম্যাটিং কিভাবে করবো, লেখাগুলো কিভাবে ব্যাকগ্রাউন্ড সাজাবো, এটা হচ্ছে লেখার কালার এটা। হ্যাঁ, আর এটা থাকে কি ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ডে আপনি যেই কালারটা দিবেন ওইটাই আসবে, লেখার কালার আপনি যেটা দিবেন কালার কি হবে সেটা হবে। বুঝতে পারছি? আচ্ছা, এরপর আরেকটা বিষয় থাকে, মনে করেন আমি এতটুকু এরিয়াতে আমি একটা টেবিল তৈরি করব। তো আমার এই যে দাগগুলো, এই মাঝখানে যে দাগগুলো দেখতেছেন, এই দাগটা কিন্তু আসলে মার্জিন, এটা বর্ডার না। বর্ডার এবং মার্জিনের মধ্যে একটা পার্থক্য বলুন তো আমাকে। হ্যাঁ, না, মার্জিন হলো শুধু লেখার সুবিধার জন্য মার্জিন, এটা প্রিন্ট হয় না। ঠিক আছে, আর বর্ডারটা কি প্রিন্ট হয়, এবং এটা বর্ডারটা কিন্তু প্রদর্শনের জন্য জাস্ট। ঠিক আছে, তো এখানে আপনি এই যে আমরা এখানে যদি একটা টেবিল তৈরি করি বা কোনো একটা শীট তৈরি করলাম, তো সেই শীটটা তো আমাদের অবশ্যই শীট যখন প্রিন্ট করবো অবশ্যই দাগ দেওয়া থাকা লাগবে, তাই না? তো তখন আমরা এই যে বর্ডারটা কীভাবে আনবো, আমরা ওয়ার্ডে যেভাবে বর্ডার নিয়ে আসছি যে অল বর্ডার, এখান থেকে এইভাবে বর্ডারটা নিয়ে আসবো। বুঝতে পারছি? আমরা যতটুকু এরিয়াতে বর্ডারটা দরকার, শীটটা যতটুকু জায়গায় করবো সিলেক্ট করব, বর্ডারটা নিয়ে আসবো। এখানে সাইডে হচ্ছে আবার এটা মনে করেন বর্ডারটা দিয়ে আছে, সাইডে আবার মোটা করে একটা আপনি দাগ দিতে চাইতেছেন, তখন আমরা কি করব, সিলেক্ট করে যে থিক বক্স বর্ডার একটা অপশন আছে, এটা দিলে দেখেন সাইডে একটা মোটা দাগ আসছে, তাই না? আচ্ছা, মার্জ এন্ড সেন্টার এটা পড়ছিলাম না আমরা, মার্জ সেন্টার। মার্জ সেন্টারের কাজ কি ছিল? দুই বা ততোধিক সেলকে কি করা, একত্র করা। আমাদের হেডলাইনে মনে করেন যে দুইটা মিলে একত্রে একটা সেল বানাইতে হবে, তখন কি করব, মার্জ সেন্টার করব। দুইটা মিলে একটা হয়েছে না? আবার এইটা মনে করেন একটা হেডলাইন আমাদের, এটা কি করব, মার্জ সেন্টার করব। এই যে, বুঝতে পারছি? হেডলাইনটা কি করব, মার্জ সেন্টার করব। এবার মনে করেন অনেকগুলো সেল মিলে আমাদের একত্রে একটা সেল তৈরি করা লাগবে, তখন আমরা এখান থেকে মার্জ এন্ড সেন্টার করব। ওকে, আচ্ছা। তো এই হচ্ছে মোটামুটি আপনার যতটুকু দরকার ছিল। আর এই টেক্সটের অপশন তো বুঝছেন, অ্যালাইনমেন্টের কাজটা বুঝতে পারছেন এখানে কি বলছে, বলেন তো একটু একজনের বুদ্ধি খাটাইয়া। হ্যাঁ, এই যে টেক্সটটা, অর্থাৎ টেক্সটটা কিভাবে থাকবে, আপনার এখানে যে টেক্সটটা লেখা আছে এটা কিভাবে থাকবে, সেটা হচ্ছে আপনার এই যে অ্যারো সাইন। যদি এইভাবে অ্যাঙ্গেল দেন তাহলে এইভাবে বাঁকা হইলো, আবার যদি এই অ্যাঙ্গেলে রাখেন নিচের দিকে হইলো ভার্টিক্যাল, এভাবে। বুঝতে পারছি? লেখাটা আবার এভাবে নিচ থেকে উপরের দিকে লেখা আসবে, কখনো উপর থেকে নিচের দিকে আসবে, এই যে। বুঝতে পারছি? ওকে, এই যে মোটামুটি এখান থেকে আমার আমাদের প্রজেক্ট শুরু করার আগে যে কথাগুলো বলার দরকার ছিল সেগুলো আমি অলরেডি বলছি। এরপর আমরা হচ্ছে কাজের মধ্যে মধ্যে, হ্যাঁ, আমরা এই বাকি যে অপশনগুলো আছে এখান থেকে বাকি অপশনগুলো এগুলো আমি বলবো। বুঝতে পারছি? এখন আপনাদের একটা কাজ, সেটা হলো এবং এই কাজটা আপনারা আজকেই করবেন।
এরকম একটা শিট তৈরি করবেন আপনারা, ঠিক আছে। এবং শিটের ভিতরে এই লেখাগুলো শুধু লেখার দরকার নাই, বাকি যা কিছু আছে এখানে যেভাবে আছে এইভাবে শিটটা তৈরি করবেন। হুম, হ্যাঁ, এখন এখন যেভাবে দেখতে পারতেছেন এইভাবে। একটু আগে তো এই লেখাগুলো ছিল, এখানে ক্যালকুলেশন ছিল, ক্যালকুলেশনটা আর দরকার নেই, আমি দেখাই দেবো, আজকেই দেখাই দেবো। আর বাকি যেগুলো এগুলো হচ্ছে আপনারা তৈরি করবেন। এখন এরকম একটা শিট তৈরি করতে পারবেন না? পারবেন? হ্যাঁ, না পারা কিন্তু কিছু নাই। এখানে দেখ, হ্যাঁ, এখানে দেখেন, আমি আপনাদের দেখাই দেবো একবার। একবার কি দেখাই দেওয়ার দরকার আছে? দেবো? আচ্ছা, দেখাই দিলাম। হ্যাঁ, এইটা ডিলিট করে ফেলি, এটার কোনো দরকার নেই এখানে। হুম, আমি জাস্ট এইটার মতো একটা তৈরি করি, আপনারা দেখেন। হ্যাঁ, ওকে, এটা একটা ছবি তুলে নেন ফার্স্টে সবাই। তোলা আছে? ওকে। ইনভয়েস অফ, কি কোম্পানির নাম দেখে হাসেন? না, কোম্পানি তো বন্ধ হয়ে গেছে, এখন আমরা যদি বাছাই না রাখি তাহলে কেমনে কি হবে? হুম, হুম। আচ্ছা, এখন এই জিনিসটা আগে একটু খেয়াল করেন যে এখানে আসলে জিনিসটা কি, এই যে জিনিসটা এটা কি আসলে। তো দেখেন, এটা কিন্তু একটা ইনভয়েস অথবা ভাউচার। হ্যাঁ, ভাউচার কোনটা? আপনারা কোনো একটা প্রোডাক্ট কিনলে আপনাকে দেখবেন একটা ভাউচার দেয়, তাই না? এখন নর্মাল যদি কোনো দোকান থেকে, সেখানে ছোট একটা কাগজ দিবে, আর ভালো কোম্পানি থেকে বড় একটা দেখবেন এরকম একটা ভাউচার শিট প্রিন্ট করে দেবে, তাই না? আপনার নাম দাম লেখা থাকবে। তো ওইটার ভিতরে আসলে ক্যালকুলেশনটা কিভাবে করে এইটা বোঝানোর জন্য এই শিটটা তৈরি করা। বুঝতে পারছি ক্যালকুলেশনটা কীভাবে করে। তো তার মধ্যে আপনার সিরিয়াল নাম্বার থাকবে, যে প্রোডাক্টগুলো কিনবেন, আপনার প্রোডাক্টের নামগুলো থাকবে, থাকবে না? কয়টা করে প্রোডাক্ট কিনছেন, মনিটর আপনি কয়টা কিনছেন, 10টা, মাউস 12টা, কিবোর্ড 15টা, কয়টা করে কিনছেন সেই কোয়ান্টিটিটা এখানে। কোয়ান্টিটি মানে কি? কোয়ান্টিটি শব্দ অর্থ কি? পরিমাণ। কোয়ান্টিটি মানে কি? পরিমাণ না? আর কোয়ালিটি মানে কি? আচ্ছা, পার প্রাইস, পার প্রাইস হচ্ছে প্রত্যেকটা প্রাইস কত। মনিটর একটার দাম হচ্ছে কত? 15,000 টাকা, তাহলে 10টার দাম কত হবে? 1.5 লাখ টাকা, তাই তো? এখানেও এরকম প্রত্যেকটা প্রাইসটা এখানে দেয়া আছে, কোয়ান্টিটি দেয়া আছে, আমরা এখানে ইউনিট প্রাইসটা শুধু হিসাব করে বের করব, ঠিক আছে? ইউনিট প্রাইস হিসাব করে বের করব, ডিসকাউন্টটা এটাও হিসাব করে বের করব, এটাও হিসাব করে, আর এই টোটাল এটাও হিসাব করে বের করব। আমরা শুধু এখানে মাঝখানে ডিজাইনটা করব এখন ফার্স্টে। বুঝতে পারছি? ওকে। কি কি ছিল ফার্স্টে দেখি। সিরিয়াল নাম্বার, প্রোডাক্ট কোয়ান্টিটি, আমাদের এরকম 4টা শিট তৈরি করতে হবে। আমি প্রথম আজকের শিটটা শুধু তৈরি করে দেখাবো, বাকিগুলো কিন্তু আমি দেখাবো না, ঠিক আছে? হিসাব করে দেবো, হিসাবগুলো করে দেবো, কিন্তু শিটের ডিজাইনটা আমি দেখাবো না। এই জন্য আজকেরটা ভালোভাবে দেখেন, যেখানে যা প্রবলেম সেটাও বলবেন, ঠিক আছে? যে এইটা বুঝি নেই। ওকে। আচ্ছা, প্রোডাক্ট, শুধু প্রোডাক্ট লিখতে পারেন, প্রোডাক্ট নেম লিখতে পারেন। কোয়ান্টিটি, কোয়ান্টিটি আগে দেবো না পার প্রাইস আগে দিই? আমরা এই শিটটা একটু অন্যরকম করি। পার প্রাইস, কোয়ান্টিটি, তারপর কি ছিল? টোটাল। নেট অ্যামাউন্ট দিলাম। আপনি আমার মতো লিখবেন না, এখানে যেভাবে আছে ওইটাই লিখবেন। লাস্টে কি আছে? পে অ্যামাউন্ট ছিল, ইউনিট প্রাইস ছিল, ঠিক আছে? টোটাল। আচ্ছা, এটা ইউনিট প্রাইস দিতে পারেন চাইলে। টোটাল যেটা দিচ্ছি ইউনিট প্রাইস, ইউনিট প্রাইস। ওকে, সিরিয়াল নাম্বারটা 1 2, ওকে, দুইটা সিলেক্ট করব, টান দিয়ে আমি 10টা পর্যন্ত নিলাম, বেশি নিলাম না, 12টা নিলাম। ওকে। আচ্ছা, লাস্টের ঘরে থাকবে কি? টোটাল, টোটাল। ওকে। আচ্ছা, এখন আসেন আমাদের
এইটা কিন্তু আমাদের টোটাল হচ্ছে আপনার কি বলে, ডাবল ক্লিক করে করে আমরা জায়গাটা যতটুকু দরকার নিয়ে নেই। এতটুকু জায়গা নিলাম, আমার জায়গাটা এতটুকু নিলাম, পার প্রাইস কোয়ান্টিটি, ডাবল ক্লিক করতেছি। হ্যাঁ, এখানে এসে আমি ডাবল ক্লিক করতেছি, বুঝতে পারছি। আচ্ছা, প্রোডাক্টটা একটু বড় লাগবে। ওকে, এই এতটুকু সেল আমি একত্র করব কিভাবে? মার্জ সেন্টার, বুঝতে পারছি। কোন ঘর থেকে? এই থেকে শুরু করব, এই থেকে শেষ করব এই ঘরে আসে। একটু বেশিও যাওয়া যাবে না, একটু কমও যাওয়া যাবে না। ওকে, এতটুকু এসে আমি মার্জ সেন্টার করলাম। এটাও সেম, এতটুকু এসে মার্জ সেন্টার করব, এটাও সেন্টারে নিয়ে নেব। বোল্ড, সাইজ একটু বড় করে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ধরেন এইটা কালার দিলাম সাদা, ঠিক আছে। ইনভয়েস একটু বোল্ড করে সাইজটা বড় করে দেই, ব্যাকগ্রাউন্ড কালার এটা দিলাম। ফোন নাম্বার বোল্ড, ব্যাকগ্রাউন্ড হালকা একটা ব্যাকগ্রাউন্ড দিলাম। অল বর্ডার, ওকে। আবার আমরা থিক বক্স বর্ডার দিয়ে দেবো যাতে চার সাইডে একটা দাগ আসে। টোটাল আমাদের এতটুকু পর্যন্ত টোটাল মার্জ সেন্টার, এবং এটাও মিডলে থাকবে, এটাও মিডল থাকবে, দুইটাই থাকবে, বুঝতে পারছি। আমরা টোটাল সেলটা সিলেক্ট করলাম, দুইটাতে একটু মিডল বানিয়ে দিলাম। এই যে এখন দেখেন, ঠিক আছে। এই যে মার্জ সেন্টার করব, এখান থেকে মার্জ সেন্টার করব, ঠিক আছে। ডিসকাউন্টের সাথে 10% লেখা ছিল, 10%। এই যে দাগগুলো সমান করছি, হ্যাঁ কলাম ছিল। এই যে এটাকে একত্র করছি, এইটাকে কিভাবে একত্র করছি? সিলেক্ট করবেন, সিলেক্ট করে মার্জ এন্ড সেন্টার করবেন। ওকে, মার্জ সেন্টারের কাজ কি? একত্র করা, একত্র করা না? ডিসকাউন্ট 10%। হ্যাঁ, আবার এখানে দেখবেন কিছু কিছু ঘরে এই যে 2 লেন নিয়ে এনেছে, তাই না? 2 লেন কেন নিচ্ছে বলেন তো? কারণ হচ্ছে এখানে যখন এক লাইনে আসতেছে না, এক লাইনে যখন পুরোটা আসতেছে না, তখন দুইটা ওয়ে আছে আপনার হাতে। একটা হচ্ছে হয় ডাবল ক্লিক করে আপনি কলামটাকে বাড়াই নেবেন যতটুকু দরকার, আর একটা হচ্ছে আপনি কলাম বাড়াইতে চাইতেছেন না, ঠিক আছে। তখন আপনি এখানে সিলেক্ট করে র্যাপ টেক্সট দিবেন, তাইলে দেখবেন অটোমেটিক্যালি 2 লেন নিয়ে এনেছে এখান থেকে। হ্যাঁ, তো আমাদের র্যাপ টেক্সট এখানে দরকার নেই, এই জন্য কারণ আমাদের এটা ডিসকাউন্টের পরিমাণ, তো এখানে মোটামুটি লম্বা একটা সংখ্যা আসবে এখানে। আর যখন আপনার লাগবে তখন হচ্ছে এভাবে, যে আপনি কলাম বড় করতে চাইতেছেন না, যে রোটা বড় হোক সমস্যা নাই, তখন আমরা কি করব? র্যাপ টেক্সট করব। ওকে, আচ্ছা, এখন এই প্রোডাক্টের নামগুলো লিখে দেবেন। পারবেন না লিখতে? দেখে দেখে, এই যে মনিটর, মাউস, কিবোর্ড এগুলো লিখবেন। আমি প্রোডাক্ট 1 আমি এভাবে লিখলাম, আপনারা এভাবে লিখবেন না, আপনারা প্রত্যেকটা নাম লিখে দেবেন, বুঝতে পারছি। পার প্রাইস এখানে যেটা ছিল প্রাইসটা এখানে লিখবেন, হাতেই লিখতে হবে। কোয়ান্টিটিটাও এখানে লিখবেন, ঠিক আছে। কোয়ান্টিটি লিখবেন, তারপরে ইউনিট প্রাইস থেকে আমি ক্যালকুলেশন দেখাবো। হ্যাঁ, আচ্ছা, ইউনিট প্রাইসের ক্যালকুলেশনটা আমি এক ভিডিওর মধ্যে দেখাই দিই, বলেন। হ্যাঁ, এই যে 4 লাইন লেখা, এখানে ব্যাকগ্রাউন্ড কালার পারবেন, প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড কালার পারবেন, এগুলো পারবেন। এরপরে এই অপশনগুলো আমি আসলে দেখাই দিই। হ্যাঁ, এগুলো কঠিন কিছু না, আমি সহজেই দেখাই দিই। হ্যাঁ,
এখানে মনে করেন ইউনিট প্রাইস মানে কি মনিটরের জন্য এটার ইউনিট প্রাইস। আপনি একটা কলম কিনছেন 5 টাকায়, 6টা কলম কত? 30। কীভাবে বের করছেন? গুণ করছেন। সবাই কি একমত নাকি? গুণ করছেন না? একটার দাম যদি এই কয়টা হয় 10টার দাম কত, মানে কি 10 দিয়ে ওই প্রত্যেকটা গুণ করছেন। তাহলে এখানে কোয়ান্টিটি আমার 10টা, আমি 10টা মনিটর কিনছি, প্রত্যেকটার দাম এই কয় টাকা, তাহলে 10টার দাম এখানে কত আসবে ইউনিট প্রাইসে? হ্যাঁ, কিন্তু এটা কীভাবে বের করছি? এইটার সাথে এইটা গুণ করছি, তাই না? এখন গুণ কি আমি সংখ্যার করবো এখানে নাকি সেলের গুণ করব? কারণ এখানে আমি আজকে মনিটর বসাইছি, একটু পরে অন্য একটা প্রোডাক্ট বসাবো, তাই না? আমাদের এই যে শিটটা তো থাইকে যাবে, শুধু আমরা এখানে প্রোডাক্ট বসাবো, প্রোডাক্টের কোয়ান্টিটি চেঞ্জ হবে। আপনি 10টা কিনছেন, অন্য একজনে 5টা কিনবে, ঠিক আছে? আরেকজনে হচ্ছে মনিটর কিনবে না অন্য কিছু কিনবে, সেটার দাম কম বেশি হবে। তো আমরা তো এই সেল দুইটা শুধু গুণ করবো, যাতে দাম যদি চেঞ্জ করা হয় বা কোয়ান্টিটি চেঞ্জ করা হয় তাহলে যেন আমার বারবার হিসাব না করা লাগে। তাহলে আমি মূলত এখানে কি সেল দুইটা গুণ করব, বুঝতে পারছি? গুণ কিভাবে করবো বলেন? কোন ঘরে? এই ঘরে ইকুয়াল দিলাম, তারপরে এইটা কোয়ান্টিটি, প্রথম ঘরের জন্য কোয়ান্টিটি সিলেক্ট করলাম, দেন গুণ, হ্যাঁ সিলেক্ট, তারপরে এন্টার। এই যে বের হয়েছে এটা। আচ্ছা, তাহলে এখন যদি আমরা এখানে কয়টা দেবো? 2টা দেই, 30,000 আসছে। আবার মনে করেন 10টাই দিলাম, এখানে প্রত্যেকটার দাম কয় টাকা দেবো? 7,000, দেখেন 70,000। তাহলে ঠিক আছে হিসাব, তাই না? এখন দেখেন প্রত্যেকটা ঘরে আমরা কি করবো, এইভাবে এই ঘরটা গুণ এই ঘরটা দিয়ে ইকুয়াল দিয়ে এটা বের করবো, তাই না? এরকম করব? এরকম করার দরকার নেই আমাদের। এই যে দেখেন প্লাস অপশনে, হ্যাঁ প্লাস অপশন থেকে যদি আমি নিচের দিকে টান দেই, এর আগে আমরা কি করছিলাম, লেখাটা শুধু কপি করছি, আর এখন আমরা কপি করব ফর্মুলা, কারণ এখানে আমার একটা ফর্মুলা আছে এই সেলের ভিতরে। এইটার মধ্যে আছে অ্যান্সার, বাট ভিতরে আছে কি ফর্মুলা আছে। তো আমরা যদি এখান প্লাস অপশন ধরে টান দিই তাহলে আমাদের ফর্মুলাটা কপি হবে। অর্থাৎ এইটা কয় নাম্বার? H10 না? এটা কয় নাম্বার ঘরে? এটা H10, সেল নাম্বার কত? H10। H10 এ ও F10 এবং G10 গুণ করছে, তাহলে আমরা যখন H11 এ যাব তখন ও F11 আর G11 গুণ করবে, মানে F11 G11 গুণ করে H11 বের করবে, ঠিক আছে? আবার এইটা গুণ করে এইটা বের করবে। আমরা এখান থেকে জাস্ট প্লাস ধরে টান দিই, নিচের দিকে আসি, দেখেন প্রত্যেকটা 12-এর সাথে 750 গুণ দিয়ে এইটা বের করছে। এবং এখানে কি লেখছে ও? H11 ঘরে কি লেখছে? F11 গুণ G11, ঠিক আছে? এই ঘরটা আসি, কয় নাম্বার ঘর এটা? 16। কি করছে ভিতরে? F16 আর G16 গুণ করছে। তাহলে দেখেন প্রত্যেকটা ঘরে ওকে শুধু প্রথম ঘরটা আমি গুণ করে দেখাইছি, ঠিক আছে? আপনার সেলের ভিতরে যদি নর্মাল লেখা থাকে তাহলে ও সেই নর্মাল লেখাটা কপি করবে, আর যদি ওটার ভিতরে কোনো ফর্মুলা থাকে তাহলে ও ফর্মুলাটা কপি করে ফেলবে, বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এই থেকে সবগুলো কিন্তু আমরা যোগ করে বের করলাম। এখন এইখানে কি করব? টোটাল প্রাইস, অর্থাৎ উনি মনিটর কিনছে এই কয় টাকার, মাউস এই কয় টাকা, কিবোর্ড এই কয় টাকা, সবগুলো সেলকে আমরা যোগ করে আমরা এইখানে বের করব। এটা কিভাবে করব? কেন প্রথম? কেন প্রথমটা কেন সিলেক্ট করব? আমরা যোগ কিভাবে করব? হ্যাঁ, অল সিলেক্ট করব, কিন্তু কিভাবে করব? অল সিলেক্ট করলে কি যোগফল বের করবে? আমরা ফাংশন শিখছিলাম না লাস্টে? হ্যাঁ, তো যোগের জন্য যে ফাংশনটা ইউজ করব নাম কি এটার? সামেশন। তো কিভাবে লাগবে স্ট্রাকচার বলেন? সামেশন পুরো লাগবো? তাহলে সাম লিখবো, তারপরে স্টার্ট, সম্পূর্ণটা সিলেক্ট করে দেবো এক টানে। কত? H10 থেকে H23 পর্যন্ত নিয়ে এনেছে, তারপরে ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এই যে বুঝতে পারছি। এখন এই যে টাকার সাইন কিভাবে আসছে, আর বাকি হচ্ছে এটা বোল্ড করা, বোল্ডও করতে পারবেন, তাই না? টাকার সাইনটা কিভাবে আসছে? টাকার সাইনটা আমি সাইডে এক জায়গায় দেখাই, মনে করেন এখানে কিছু লেখা আছে, এই সংখ্যাটার সামনে টাকার একটা সাইন আসবে। তো টাকার সাইনটা দেখেন, এই যে নাম্বার গ্রুপের মধ্যে ডলার আছে, ডলার সাইন আছে না?
নাম্বার গ্রুপের ভিতরে ডলার সাইন। এখন আপনি ডলার তো আপনার কিবোর্ডে 4-এ আছে, 4-এ ডলার সাইন আছে না, ডলার সাইন, ঠিক আছে, টাকার সাইনও আছে, জেড। ওটা বাংলা, যদি আপনি বাংলা সিলেক্ট করেন তারপর টাকা সাইনটা আসবে এখান থেকে। কিন্তু আমরা এখান থেকে তো ডলার সাইন দেওয়া আছে, বাট আমরা ডলার সাইনটা এখান থেকে দিব না, ঠিক আছে, যেহেতু এটা ফরম্যাটিং করবো আমরা, অর্থাৎ এখানে ভিতরের লেখাগুলো চেঞ্জ হয়ে যাবে, কিন্তু টাকার সাইনটা কি তারপর রাখবে। আর এইমাত্র আমি যখন ডলার সাইনটা দিছি বা টাকার সাইনটা দিছি, এটা কিন্তু আমি জাস্ট একটা সংখ্যা হিসাবে দিছি, তাই না? তো ওভাবেও দিতে পারেন। আর আপনারা যেটা যেটা দেবেন সেটা হচ্ছে, আমরা একটা সংখ্যা লিখলাম, মনে করেন যে সংখ্যা বলতে একটা নাম্বার লিখলাম, হ্যাঁ, নাম্বার লিখলাম, নাম্বারের পরে এই অপশনটা ক্লিক করে ডলার আসবে। আর আপনি যদি এখানে এসে মোর অ্যাকাউন্টিং ফর্মুলা, ঠিক আছে, মোর অ্যাকাউন্টিং ফর্মুলা এখানে আসেন, তারপর কারেন্সিটি সিলেক্ট করবেন, কারেন্সি থেকে সিম্বলে আসবেন, সিম্বলের ভিতরে দেখেন একটা বাংলাদেশি টাকা বলে একটা কথা আছে, এই যে বেঙ্গলি, পাইছেন? আচ্ছা, বেঙ্গলি টাকা। এরপরে যে ডেসিমাল প্লেসেস, মানে কি দশমিকের পর 2টা জিরো নেবে বা 2টা সংখ্যা নেবে। আমরা এটা 1 করে দিছি, একটা সংখ্যা নিয়েছি, 0 করে দিছি, দশমিকের পরে কোনো সংখ্যা নেয় নাই, তোমাকে দশমিক তো দরকার নেই, আছে। আচ্ছা, তাহলে আমরা এখন ওকে দিয়ে দিই। দেখেন ও কিন্তু টাকা নিয়ে নিয়েছে, ঠিক আছে, যে এত টাকা, টাকা সেন্টে অটোমেটিক নিয়ে নেবে। এবং আপনারা আরও একটা জিনিস খেয়াল করেন, আমরা এই ঘরটা যখন আছি নাম্বারের মধ্যে এটা জেনারেল অপশন অন করা, পাইছেন? জেনারেল অপশনটা অন করা আছে। আবার এই ঘরটা যখন আসি তখন এখানে কি লেখা, এখানে কারেন্সি, এই ঘরটা কি লেখা আছে, জেনারেল, নর্মাল লেখা, ঠিক আছে। এই যে এগুলো হচ্ছে সব জেনারেল। আবার যখন কারেন্সি সিলেক্ট করছি কারেন্সি আসছে, এখানেও কারেন্সি অপশনগুলো আসছে, বুঝতে পারছি? তো নাম্বারটা, আপনি যে নাম্বারগুলো ইউজ করতেছেন, এটা যদি কারেন্সি হয় কারেন্সি লেখা আসবে, জেনারেল হলে জেনারেল। আপনি যদি একটা ডেট নিয়ে আসেন, মনে করেন এই ঘরে আমি ডেট নিয়ে আসবো, হ্যাঁ, এখানে শর্ট ডেট নিয়ে আসলাম, ডেট। তো এখন আপনি যেটা লাগবে ওইটা কিন্তু ডেট আকারে নেবে, যেমন 24। শর্ট ডেট। লং ডেটে কি আসে, ডেটে তো চেঞ্জ হইতেছে না। আচ্ছা, তো এতটুকু পারবো, এই পর্যন্ত পারবো না। এরপরে দেখেন এই ব্যক্তিকে মনে করেন আমরা যে সেলটা করছি এইটার উপর একটা ডিসকাউন্ট দেবো, 10% ডিসকাউন্ট দেবো। তো ডিসকাউন্টের ঘরে কি আসে, যে ওনারে এই কয় টাকার উপর কয় টাকা কম রাখবো সেটা হচ্ছে ডিসকাউন্টের ঘরে আসবে। যেমন সেল ওনার টোটাল প্রাইস কত আসছে, 1 লাখ নাকি 10 লাখ, 10,56,000, ঠিক আছে। তো এখান থেকে আমরা 10% ওনাকে ডিসকাউন্ট দেবো। তাহলে 10%টা কীভাবে বের করবো, মনে করেন আপনি আপনার একটা প্রোডাক্ট 90 টাকা, হ্যাঁ, এটা 10% আপনি ডিসকাউন্ট পাবেন, তাহলে কয় টাকা ডিসকাউন্ট পাবেন, হ্যাঁ 9 টাকা। কীভাবে বের করছেন, 90-এর সাথে কি করছেন, 90-এর সাথে 10% গুণ দিয়েছেন না, 90-এর সাথে 10% গুণ দিয়েছেন। তো 10% মানে কি বলেন তো, 10% মানে হচ্ছে 0.1। কীভাবে বের হয়েছে 10%, পার্সেন্ট শব্দটা মানে আমরা জানি 1/100, এটা তো জানি। তাহলে 10% মানে কি 10 গুণ 1/100, অর্থাৎ 10/100। তাহলে 10কে যদি 100 দিয়ে ভাগ দেই, তার মানে 1/10। তাহলে 10 ভাগের 1 ভাগ মানে কি 0.1, 0.1 না। তাহলে আমরা 90-কে 0.1 দিয়ে গুণ দিছি, 90-কে আমরা 10% দিয়ে গুণ দিছি, মানে কি 90-কে 0.1 দিয়ে গুণ দিছি, ঠিক আছে। তাহলে কত বের হলো, 9। 90-কে যদি 0.1 দিয়ে গুণ দেন কত বের হবে, 9 বের হবে, হবে না? আচ্ছা, তাহলে সেই 9 হচ্ছে ডিসকাউন্ট পাইছে, 9 টাকা ডিসকাউন্ট পাইছে 90 টাকার প্রোডাক্টে। তাহলে সেই ডিসকাউন্টটা আমরা এখানে বের করব, বুঝতে পারছি? তো এই মনে করেন হচ্ছে ওনার টোটাল যে প্রাইসটা, যে ইউনিট প্রাইসটা আসছে এইটা হচ্ছে এই। আর এখান থেকে আমরা 10% গুণ দিয়ে যে কয় টাকা কম রাখবো সেইটা বের করব, কয় টাকা দেবে সেটা কিন্তু এখানে বের করতেছি না, ঠিক আছে। তাহলে ইকুয়াল দিলাম, এইটার কত পার্সেন্ট দিবে কম, গুণ 10%, কোথায় আছে 5-এ, শিট 5-এ, তাই না, শিট 5-এ তো পার্সেন্ট আছে, এন্টার। তাহলে দেখেন 1 লাখ টাকা উনি কম দিবে, 10 লাখ টাকার মধ্যে 1 লাখ টাকার মতো উনি কী করবে
কম দিবে, তাহলে ওনার কয় টাকা দিতে হবে আমাকে কিভাবে বের করব? 90 টাকা থেকে 9 টাকা বিয়োগ দিয়ে 81 টাকা বের হয়েছিল। তাহলে এখানে কি করব, এই টাকা থেকে যে কয় টাকা কম দিবে সেইটা বিয়োগ দিলে ওনার যা দিতে হবে সেইটা এখানে পাবো, এরকম তো নাকি? তাহলে ইকুয়াল দিলাম এইটা মাইনাস এইটা, এন্টার। দেখেন 9 লাখ সামথিং এত টাকা দিতে হবে। বুঝতে পারছি? নিচের এই ঘরগুলোকে বুঝছি একটু বলুন তো আমাকে। হ্যাঁ, এই ঘরে আমরা কি করছিলাম, ইউনিট প্রাইসটা কিভাবে বের করছি? কোয়ান্টিটির সাথে পার প্রাইস গুণ দিছি। অবশ্যই এই ঘরের জন্য এই দুইটা ঘরে সিলেক্ট করতে হবে, এইটা গুণ এইটা সমান এইটা, ঠিক আছে? তারপর প্রত্যেকটা কি করছি, প্লাস ধরে নিচে টান দিছি, কপি হয়ে গেছে ফর্মুলা। এরপর লাস্টে এই ঘরে এসে কি করছিলাম আমরা, টোটালের ঘরে কি করছি দেখেই বলেন, যোগ করছি। যোগের ক্ষেত্রে আমরা কি ইউজ করছিলাম, সাম ফাংশন ইউজ করছি, সাম। তারপর এতটুকু সিলেক্ট করে দিছি। হ্যাঁ হ্যাঁ, পুরোটা সিলেক্ট, তারপর ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা, টাকা সেন্টে আনতে পারবো কিভাবে বলেন? টাকা সেন্টটা সিলেক্ট করবো, অবশ্যই সিলেক্ট করে নেব। তারপর ডলারে এই যে মোর অপশনে ক্লিক করে মোর অ্যাকাউন্টিং ফরম্যাটস, অ্যাকাউন্টিং ফরম্যাটে গিয়ে অবশ্যই কারেন্সির মধ্যে ঢুকবো, নতুবা নাও পেতে পারি, ঠিক আছে? কারেন্সির মধ্যে ঢুকবো, সিম্বল, সিম্বলের ভিতরে এসে আমরা এখান থেকে একটু খুঁজে বের করব। না, নিজে 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 আসবে না, বাংলা আছে নিচের দিকে একটু দেখেন। হ্যাঁ, আর এখানে সার্চ দিয়ে, এখানে সার্চ দেওয়ার অপশন নাই যে সার্চ দিয়ে বের করবেন। এই যে টাকাটা, ঠিক আছে? এখানে ডেসিমালটা অবশ্যই 0 করে দেবেন। কেন দেবেন বলুন তো? এই যে দশমিক আসবে নতুবা, ঠিক আছে? দশমিক তো দরকার নেই, তারপর ওকে দিয়ে দেবেন। বুঝছি? যেভাবে টাকার অঙ্ক আনবেন। ডিসকাউন্টটা কিভাবে বের করবো, যে এত টাকার আমাদের টোটাল প্রাইস এত বের হয়েছে, এইটার কয় পার্সেন্ট ডিসকাউন্ট, আপনি 5% দিয়ে এখানে 5% লিখে দিবেন, আর এখানে ভিতরেও কি করবেন 5% দিবেন। ওকে, তারপরে এটা থেকে জাস্ট এটা বিয়োগ দিলে এই এই অংশটা বের হবে। এই ঘরে এসে ইকুয়াল দিব, H24 থেকে I10 বিয়োগ দেওয়া হয়েছে, এইটা থেকে এইটা বিয়োগ দেওয়া হয়েছে, এইটা বের হয়েছে। তাহলে এখন তোমরা পুরোটা পারবেন, পারবেন না? ওকে, তাহলে একটা ছবি দেন, এখন আর একটা ছবি দেন। হ্যাঁ, এইটা একটা ছবি দেন।